আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টের রেসিডেন্সি নন রেসিডেন্সি ব্যাচগুলোর কোয়েশ্চেন সলভ ক্লাসে। আমি ডক্টর ফারিহা রহমান আছি আপনাদের সাথে আজকে। আমি এমবিবিএস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, আর রেসিডেন্ট হিসেবে বর্তমানে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাবডোমিনাল, হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেডিয়াট্রিক সার্জারি। হ্যাঁ, আমরা এই টপিকগুলো থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই ধরনের আঙ্গিকে একটা কোয়েশ্চেন পেপার আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন, তো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সাথে সাথে সিমিলার কি কি ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে পারে এবং যেই টপিকগুলো থেকে কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করেছি আমরা, সেটা আপনাদেরকে আরেকবার একটু রিক্যাপিচুলেট করে দেওয়ার ট্রাই করব, যাতে আমরা এই জিনিসগুলো বারবার যখন শুনবো তখন আমাদের ভালো মতো মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাস। প্রথমে আসি এমসিকিউ কোয়েশ্চেনসে। এমসিকিউ কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 1 ছিল রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড সাইন অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ইন্ডিকেট whether each of the following statement is true or false। মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যান্ড সাইন অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কোনগুলো ট্রু। প্রথমে বলেছে যে ক্লাসিক পেইন প্রেজেন্টেশন বিগিন অ্যাজ পেরি-আম্বিলিকাল কোলিক বিফোর শিফটিং টু দ্য রাইট ইলিয়াক ফসা। এটা তো ট্রু, কারণ হচ্ছে আমাদের আম্বিলিকাসে পেইনটা ডেভেলপ করে রাইট ইলিয়াক ফসাতে এটা শিফটিং হয়। অপশন বি কি ছিল? পেইন লোকালাইজড টু দ্য রাইট ইলিয়াক ফসা occurs specifically when the parietal peritoneum becomes involved। এটা হচ্ছে ট্রু। প্যারাটাল পেরিটোনিয়াম ইনভলভড হলে তখন রাইট ইলিয়াক ফসাতে পেইনটা লোকালাইজড হয়ে যাবে। An increased appetite is a typical symptom experienced by patients। এটা false। অ্যাপিটাইট আসলে লস হয়। Rebound tenderness and muscle guarding are characteristic clinical sign find upon examination। True। Hypothermia is a common clinical sign of this condition। Hypothermia হয় না, ফিভার হবে, পাইরেক্সিয়া হবে, সেটা কি? হাইপারথার্মিয়া, নট হাইপোথার্মিয়া। তাহলে কি? এই যে দেখেন এ, বি আর ডি হচ্ছে ট্রু, বাকিগুলা ফলস। এই ছবিগুলো সবই এসেছে আমাদের যে এক্সক্লুসিভ শীট আছে সেখান থেকে। সেখানে এই যে দেখেন সামারি বক্সটা আছে যে সিমটমস অফ অ্যাপেন্ডিসাইটিস, পেরি-আম্বিলিকাল কলিক, পেইন শিফটিং টু দ্য রাইট ইলিয়াক ফসা, অ্যানোরেক্সিয়া, নজিয়া। আর ক্লাসিক্যাল সাইন কি কি, ক্লিনিক্যাল সাইন কি কি পাবো? পাইরেক্সিয়া থাকবে, লোকালাইজড টেন্ডারনেস অফ দ্য রাইট ইলিয়াক ফসা, মাসল গার্ডিং অ্যান্ড রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। এই যে দেখেন খুব কমন যেটা হয় যে আমাদের ম্যাকবার্নিস পয়েন্টে এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে নেভাল যদি জয়েন করা হয়, তাহলে হচ্ছে 1/3 আর 2/3 এর মাঝে যে জাংশন, এখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। এবং আমাদের অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট কিন্তু পয়েন্ট করে এই পয়েন্টিং সাইন দিয়ে আমাদেরকে দেখাতে পারে যে হ্যাঁ এখানে আমার ব্যথাটা করছে। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট। সিমটম কি কি আছে? ফিভার থাকবে পেশেন্টের, লো গ্রেড ফিভার, কনস্টিপেশন, ডায়রিয়া, নজিয়া, ভমিটিং থাকতে পারে। ঠিক আছে, এবার পরের কোয়েশ্চেনে আসি। হোয়াট আর দ্য মেটাবলিক অ্যাবনর্মালিটিজ সিন ইন কেস অফ আ পেশেন্ট উইথ, একটু স্পেলিং এখানে ভুল গেছে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কি হয়? একটা পেশেন্ট যখন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে তার তখন কি থাকছে? পারসিস্টেন্ট ভমিটিং থাকছে। তো পেশেন্টের কি হয় মনে রাখবেন, শর্ট ট্রিক, হাইপো থাকবে সবকিছু। হ্যাঁ, সব কমে যাচ্ছে। ইলেকট্রোলাইট কি? ভমিটিং করছে, বের হয়ে যাচ্ছে বডি থেকে। ইলেকট্রোলাইট যখন বডি থেকে বের হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? হাইপো হয়ে যাচ্ছে। কি হবে? হাইপোক্যালেমিয়া হবে, এটা ট্রু। ঠিক আছে, হাইপোক্লোরেমিয়া হবে, এটাও ট্রু। মেটাবলিক এখানে কি হবে? অ্যালকালোসিস হবে, মানে এসিই ট্রু, বিআরডি ফলস। এই যে দেখেন মেটাবলিক ইফেক্ট কি কি আছে। এই যে মেটাবলিক ইফেক্টসের এই অংশটা তুলেছি আমাদের বেরি লাভের টেক্সট বই থেকে। এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি হাইলাইট করে দেওয়ার চেষ্টা করেছি। যেমন দেখেন ভমিটিং, হাইড্রোক্লোরিক অ্যাসিড রেজাল্টস ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে থাকে বলেন তো? গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে কি থাকছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা কি করছে? হাইপোক্লোরেমিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস করছে। ইনিশিয়ালি সোডিয়াম পটাশিয়াম রিলেটিভলি নরমাল থাকলেও পরে হাইপোন্যাট্রেমিয়াও হবে, হাইপোক্যালেমিয়াও হবে। ঠিক আছে, আর প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া থাকে পেশেন্টের। এটা গেল আমাদের বেরি লাভের। আর আমাদের এই বেরি লাভের বক্স এটা শীটেও দেওয়া আছে, আপনারা চাইলে শীটে ছোট্ট করে পাশে হাইপোন্যাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস ছোট্ট করে লিখে রাখতে পারেন ফর বেটার রিমাইন্ডার। ঠিক আছে, এরপরে আসি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে। এই যে দেখেন মেটাবলিক অ্যাবনরমালিটি অফ হাইপোক্লোরেমিক অ্যালকালোসিস।
গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে কি? অ্যালকালোসিস। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে কি? অ্যালকালোসিস। তাহলে কি, যখন আমাদের বলবে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তখন আমরা মনে রাখবো হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 3 তে। এখানে জানতে চেয়েছে যে হি ইজ ডায়াগনোজড উইথ গ্যাস্ট্রিক কার্সিনোমা ফলোইং হুইচ আর ট্রু রিগার্ডিং দিস সিনারিও। আচ্ছা, একটা গ্যাস্ট্রিক কার্সিনোমা পেশেন্টের সিনারিও এখানে বলা আছে যে হচ্ছে লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে আছে, সেই সাথে হচ্ছে সিগনিফিকেন্ট ওয়েট লস, আপার অ্যাবডোমিনাল পেইন, রিডিউসড অ্যাপিটাইট, লং হিস্ট্রি অফ সিগারেট স্মোকিং, আর স্মোকড সল্টেড মানে শুটকি জাতীয় খাবার সে বেশি খায়, প্রিজার্ভড ফুড বেশি খায়। তাহলে এই সিনারিও রিগার্ডিং এ কোন ফ্যাক্টরগুলো রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা? অপশন এ তে বলেছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট এটিওলজিক্যাল ফ্যাক্টর স্পেসিফিক্যালি ফর প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সার। এটা হচ্ছে আমাদেরকে বলছে যেটা এটা হচ্ছে ফলস। হেলিকোব্যাক্টার পাইলোরিটা মেইনলি আমাদের রেসপন্সিবল ফর ডিস্টাল গ্যাস পার্টে গ্যাস্ট্রিক ক্যান্সারের জন্য হেলিকোব্যাক্টার পাইলোরিটা বেশি রেসপন্সিবল। Gastric cancer can be classified into intestinal and diffuse type, with the diffuse type having worse prognosis. It is true. In Western resource-rich country, distal gastric cancer is currently more common than proximal gastric cancer. Western resource country te proximal gastric cancer ta asho beshi common. Distant metastasis of this tumor are uncommon in absence of lymph node involvement. Eta hocche true. Are higher incidence in female than males. এটা ফলস। এটা মানে ইকুয়াল ইনসিডেন্স বলা যেতে পারে। এই যে দেখেন অ্যানসার তাহলে কি ট্রু হবে আমাদের বি আর ডি, আর বাকিগুলা কি ফলস। এই যে এই বক্সটা আমরা দেখবো গ্যাস্ট্রিক ক্যান্সারের। হ্যাঁ, এই পাশে চলে আসি। বক্সে কি দেয়া যে গ্যাস্ট্রিক ক্যান্সার ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল। দেখেন হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডিস্টাল। হেলিকোব্যাক্টার পাইলোরি কি ডিস্টাল যে গ্যাস্ট্রিক কার্সিনোমা হয় সেটার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। Gastric cancer can be classified into intestinal and diffuse type. আর এই যে দেখেন ডিফিউজ টাইপের বাজে প্রগনোসিস। ওয়েস্টার্ন রিসার্চে দেখেন প্রক্সিমাল গ্যাস্ট্রিক ক্যান্সারটা বেশি হয়, আর ডিস্টাল মেটাস্টাসিস আর আনকমন ইন দ্য অ্যাবসেন্স অফ লিম্ফ নোড ইনভলভমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন এই বক্সটা পড়বো এই পয়েন্টগুলো আমরা আরেকটু ভালো করে দাগায় রাখবো, যাতে বারবার যখন আমরা রিভাইজ করব দেখবো জিনিসটা, দেখলে আমাদের এখান থেকে ভুল কম হবে। Fourth question chilo, regarding the anatomical boundary of the gastrinoma triangle, indicate whether which of the following statement is true or false. Gastrinoma triangle e jante cheyeche superior boundary of the triangle is formed by junction of cystic duct and common bile duct. Eta hocche true. Inferior boundary is located at the junction of first and second part of the duodenum. False. Inferior boundary na, eta hocche amader dekhen medial boundary. Medial boundary is defined by junction of neck and body of the pancreas. The inferior boundary is defined by the junction of second and third part of the duodenum. ঠিক আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড পার্ট না, সেকেন্ড এন্ড থার্ড পার্ট, এটা খেয়াল রাখবো। আর মিডিয়াল বাউন্ডারি লোকেটেড, এটা তো ভুলই, কারণ হেড এন্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে হচ্ছে হয় না, এটা বডি অফ দ্য প্যানক্রিয়াসের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে ট্রু হচ্ছে আমাদের এ, সি আর ডি। দেখেন গ্যাস্ট্রিনোমা ট্রায়াঙ্গেলটা এখানে সংক্ষেপে সুন্দর করে বলা আছে যে জাংশন অফ সিস্টিক ডাক্ট এন্ড কমন বাইল ডাক্ট, জাংশন অফ সেকেন্ড এন্ড থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, নট ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, আর নেক আর বডি অফ দ্য প্যানক্রিয়াস মিডিয়ালি। এই যে দেখেন এখানে একটা ফিগার দেওয়া আছে সুন্দর করে, এই ফিগারটা দেখলে আমরা বুঝতে পারছি যে দেখেন সিস্টিক ডাক্ট এন্ড কমন বাইল ডাক্টের জাংশন এটা হচ্ছে সবচেয়ে উপরে, মিডিয়ালি কি থাকছে জাংশন অফ দ্য হেড অ্যান্ড, এটা এখানে ফিগারে এটা ভুল এসেছে, এটা হেড নেক হবে না, এখানে নেক এন্ড বডি অফ দ্য প্যানক্রিয়াস হবে, আর জাংশন অফ সেকেন্ড এন্ড থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। ঠিক আছে, তার এক মিনিট আমি এটা একটু করে দিই, তা না হলে দেখা যাবে যে আপনারা কেউ একটা যদি স্ক্রিনশট নেন তখন দেখা যাবে হয়ে যাবে। জাংশন অফ দ্য নেক অ্যান্ড বডি অফ দ্য প্যানক্রিয়াস। হ্যাঁ, পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেনে বলেছে যে রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন বিটুইন ভায়াবল অ্যান্ড নন ভায়াবল intestine, which of the following statements are true? A viable intestine is typically characterized by shiny general appearance. True. Upon assessment, the musculature of a viable intestine feels flabby, thin, friable. এটা আসলে non viable এর ক্ষেত্রে আমরা পাবো। হ্যাঁ, visible pulsation in the mesenteric artery are a clear sign of intestinal viability. True. The observation of peristalsis indicates that the intestine is
নন ভায়াবল না, পেরিস্টালসিস যদি থাকে তাহলে তো সেটা ভায়াবল, নন ভায়াবল কেন হবে? আর নন ভায়াবল ইন্টেস্টাইন রিটেন ইটস ডার্ক কালার, whereas dark color of a viable intestine becomes lighter। হ্যাঁ, এটাও ট্রু। তাহলে কি এ আমাদের ট্রু, সি ট্রু আর ই ট্রু। এই বক্সটা মোর দ্যান এনাফ জানার জন্য যে ভায়াবল অ্যান্ড নন ভায়াবল ইন্টেস্টাইনের ক্ষেত্রে কোনটা ট্রু আর কোনটা ফলস। দেখেন ভায়াবলের ক্ষেত্রে ডার্ক কালার, লাইট হয়ে যায়, ভিজিবল পালসেশন থাকে মেজেন্ট্রিক আর্টারিতে, শাইনি হয়, ইন্টেস্টাইনাল মাসকুলেচার ফার্ম হয়, আর পেরিস্টালসিস কি হবে? পাওয়া যাবে। আর নন ভায়াবলে হচ্ছে ডার্ক কালার রিমেইন করে, কোনো পালসেশন থাকে না, ডাল, লাস্টারলেস, ফ্ল্যাবি, থিন, ফ্রাইবল ওয়াল হবে, এবং সেই সাথে কোনো পেরিস্টালসিস আমরা নন ভায়াবলের ক্ষেত্রে পাবো না। পরের কোশ্চেনে আসি, which of the following statements are true regarding Meckel's diverticulum? Meckel's diverticulum একটা congenital anomaly, এখানে রুল অফ 2 আছে একটা, ঠিক আছে, congenital anomaly resulting from remnant of the vitellointestinal duct, এটা true। Typically located approximately 2 feet from ileocecal valve, এটাও true। This condition presents approximately 20 not 2% of the patients হবে। It can represent with gastrointestinal bleeding if the diverticulum contains ectopic gastric mucosa, এটাও true। If discovered incidentally during a surgical procedure, it must always be removed regardless of its morphological appearance, এটা false। আসলে এটা পেলেই যে কোনো কারণ ছাড়াই কাটাকাটি করব, এটা আসলে কোনো কারণ নাই, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দাগিয়ে দিয়েছি, আপনারাও সেম ওয়েতে আপনাদের শীটে দাগিয়ে নেবেন যাতে হচ্ছে ভুল না হয়। যেমন ফিচার্স অফ মেকেল ডাইভার্টিকুলামে আছে, দেখেন রেমিনেন্ট অফ ভিটেলোইন্টেস্টিনাল ডাক্ট, 2% পেশেন্ট 2 ইঞ্চ লং হবে এবং 2 ফিট ফ্রম আইলোসিক্যাল ভার্ব, আর 20% হেটেরোটপিক এপিথেলিয়াম হবে। আর মেকেল ডাইভার্টিকুলামে দেখেন যদি সার্জারিতে আমরা পাইও, it can be left provided it has a white mouth and is not thickened, মানে আমরা সার্জারি করার সময় ওপেন করে মেকেলস ডাইভার্টিকুলাম পেলেই যে আমরা কেটে ফেলে দিব, ব্যাপারটা কিন্তু এমন না। যদি দেখি যে না ভালো আছে, কোনো ইনফ্ল্যামেশন নাই, কোনো থিকেনিং নাই, কিছু নাই, তাহলে তো ফেলবো না। আর ক্যান বি সোর্স অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং ইফ ইট কন্টেন্স একটোপিক গ্যাস্ট্রিক মিউকোসা, হ্যাঁ এটা ট্রু। এবং এটা আমাদের অপশনেও কিন্তু ট্রু ছিল। এই যে দেখেন একটা ছোট্ট বাচ্চার ছবি দেওয়া আছে, এই যে পার্টটা দেখেন, এই যে এখানে রয়েছে মেকেলস ডাইভার্টিকুলাম, ঠিক আছে। মেকেলস ডাইভার্টিকুলামটা আমরা দেখতে পাচ্ছি স্টোমাক ইন্টেস্টাইনের সাথে, মেকেলস ডাইভার্টিকুলামটা এখানে আছে। মেকেলস ডাইভার্টিকুলাম সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এটা ডায়াগনোসিস হয়ে যায় যখন হচ্ছে কোয়ালিটি বাচ্চারা আসে, তখন অনেক সময় এটাকে আমাদের ডিফারেন্সিয়ালে রাখা হয় যে বাচ্চার মেকেলস ডাইভার্টিকুলাম থাকতে পারে। এটা তো ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট সামারি বক্স 69.7 যেটা আছে এখানে যেগুলো আমরা হাইলাইট করে দেওয়া আছে এগুলো অবশ্যই আমরা সুন্দর করে দাগাই নিব। আর অ্যাপেন্ডিসাইটিসের সাসপেকশন নিয়ে আসার পরে সেই পেশেন্টের আমরা কিন্তু মেকেলস ডাইভার্টিকুলামটা পেতে পারি। হ্যাঁ, এবার আসি 7 নম্বর কোয়েশ্চেনে, রিগার্ডিং ফ্যামিলিয়াল অ্যাডিনোবাটাস পলিপোসিস বা এফএপি, which of the following statement is true? এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ না, শুরুতেই ভুল, অটোজোমাল এটা হচ্ছে ডমিনেন্ট condition caused by mutation of APC gene on chromosome 5. The diagnosis of this condition requires presence of more than 100 colonic adenoma, এটা true। Condition affects men significantly more than women, এটা false। It is associated with extraintestinal manifestations such as desmoid tumor হয়, osteoma হয়, epidermoid cyst হয়, এটা হচ্ছে true। If prophylactic surgery is not performed, the risk of developing colorectal cancer is 100%, অবশ্যই ট্রু। যখনই একটা পেশেন্টের এফএপি তে এপিসি জিন আমরা পাবো বা ডিটেক্টেড হয়ে যাবে, এফএপি ডায়াগনোসিস হওয়া মাত্রই পেশেন্টের যদি সার্জিক্যালি এক্সিশন না করা হয়, পেশেন্টের অবশ্যই 100% কেসে কোলোরেক্টাল কার্সিনোমা ইভেন্চুয়ালি ডেভেলপ করবে। এই যে দেখেন শীটে আমাদের খুব সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে যে এটা একটা অটোসোমাল ডমিনেন্ট। আমরা অনেক সময় দেখবো কি যে লাস্টে লেখা ক্রোমোজোম 5 একদম তাড়াহুড়ো করে খুব আবেগে দাগায় ফেলবে, এটা কিন্তু করা যাবে না। একদম পেন দিয়ে দাগাতে হয়, ঠিক করে দাগাতে হবে যাতে কোনোভাবেই আমরা এই জিনিসটা ভুল না করে ফেলি। এই যে বলা আছে যে ক্রোমোজোম 5 ঠিক আছে, কিন্তু জিনিসটা কি অটোজোমাল ডমিনেন্ট, আর এই ক্ষেত্রে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, মেন ওয়েমেনের ক্ষেত্রে সিমিলার ইনসিডেন্স থাকে, কারোর কম বেশি না। এখানে 100-এর বেশি কোলোনিক অ্যাডেনোমা থাকতে হবে, তাহলে এটাকে ডায়াগনস্টিক বলা যাবে। আর দেখেন অ্যাসোসিয়েটেড উইথ ডেসময়েড টিউমার, অস্টিওমা, গার্ডনার সিনড্রোম, epidermoid cyst, আর prophylactic surgery is indicated to prevent colorectal cancer. If not, colorectal cancer হবেই 100%, ঠিক আছে। এখানে কোলোনোস্কোপি করে বায়োপসি করে এটাকে ডিটেক্ট করা হয়, আর এরপরে আর কি প্রয়োজন অনুযায়ী সার্জারি করা হয়ে থাকে। এরপরে কোয়েশ্চেনে আসি, লাস্টে লাইন পড়ে ফেলবো আগে, যে রিগার্ডিং দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কোলোরেক্টাল কার্সিনোমা,
whether each of the following modalities is classified is investigation for this condition. তাহলে এখানে সিনারিওটা আসলে দিয়েছে একটা পেশেন্টের যারা আসলে কোলোরেক্টাল কার্সিনোমা আছে, এবং কোলোরেক্টাল কার্সিনোমার জন্য আমরা কোন ইনভেস্টিগেশনস গুলো করে থাকি এখানে কিন্তু সেটাই জানতে চাওয়া হয়েছে। যে যেমন আমরা এখানে করি ডিআরই করি, ট্রু, সিগময়েডোস্কোপি করা হয়, বায়োস্কোপি, কোলোনোস্কোপি করা হয়, হার্টম্যান প্রসিডিওর, লেজার ফটোকোয়াগুলেশন, এগুলো আসলে সার্জিক্যাল প্রসিডিওর বলতে পারেন ফর ট্রিটমেন্ট পারপাস, নট ফর ডায়াগনোসিস পারপাস। ওকে, এই যে দেখেন আর্লি সিমটম ইনভেস্টিগেশন একটা ছোট বক্স করে সুন্দর করে আমাদের শীটে দেয়া আছে, আমি ছোট করে এখানে শো করার ট্রাই করেছি। ইনভেস্টিগেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিআরই করবে, এখানে সিগময়েডোস্কোপি করবে, বায়োপসি করবে, এখানে কোলোনোস্কোপি করবে। আর আর্লি সিমটমের মধ্যে পাররেক্টাল ব্লিডিং বা ব্লিডিং পাররেক্টাম, টেনেসমাস এবং আর্লি মর্নিং ডায়রিয়া নিয়ে পেশেন্ট আসবে। এরপর আমরা আসি regarding the underlying causes and risk factor for development of a hernia indicate whether each of the following statement is true. মানে হার্নিয়ার রিস্ক ফ্যাক্টরের জন্য কোনটা ট্রু? A basic design weakness in the abdominal wall is a recognized cause. হ্যাঁ, ট্রু এটা। Genetic weakness of collagen is considered an etiological factor. এটাও ট্রু। Hernia is strictly due to developmental failure and do not arise from এজিং অর প্রেগনেন্সি। এটা তো একদমই ফলস কথা, কারণ হচ্ছে প্রেগনেন্সি হওয়ার পরে যদি আপনার সিএস করা হয় তাহলে যেটা হবে যে আপনার যে সার্জিক্যাল স্কার আছে সেখান থেকে কিন্তু হার্নিয়েশন হতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে ওল্ড এজে কি হয়, ওল্ড এজে বডিতে কোলাজেন প্রোটেকশন কমে যায়, ল্যাক্সেশন হয়, তখন হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের প্রপার স্ট্রেংথ থাকে না, সেক্ষেত্রে কিন্তু হার্নিয়া খুব কমনলি হতে দেখা যায়। বোথ শার্প অ্যান্ড ব্লান্ট ট্রমা ক্যান লিড টু হার্নিয়া ফর্মেশন, এটা ট্রু। ডিক্রিজড ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার ইজ কনসিডার্ড আ পোটেনশিয়াল কজ অফ হার্নিয়া, ফলস। ইনক্রিজড ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, কম প্রেশারে তো কিছু হবে না। যখন আপনি একটা ক্যাভিটিতে বেশি প্রেশার দিবেন তখন কোথাও যদি ফুটা পাই বা উইকনেস পাই তখন সেটা দেশে বাইরে বের হয়ে চলে আসবে। যখন আমার ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে যে এই যে বডির ভেতর থেকে যে জোরসে একটা প্রেশার দিল, এই প্রেশার দেওয়ার জন্য হার্নিয়া হয়ে একটা অর্গান বা লুপ হয়ে ওই উইকনেসের জায়গাটা থেকে বের হয়ে আসছে, তখনই কিন্তু হার্নিয়াটা হচ্ছে। তাহলে কি, যদি আমার প্রেশার বাড়ে ইন্ট্রাঅ্যাবডোমিনাল তাহলেই কিন্তু হার্নিয়াটা হবে। তাহলে লাস্টেরটা কিন্তু এই জন্য ফলস দিয়েছি আমরা। এই দেখেন সামারি বক্সে 60.1 এ দেখতে পাচ্ছি কজেস অফ হার্নিয়া কি, বেসিক ডিজাইন উইকনেস আছে, উইকনেস ডিউ টু স্ট্রাকচার ইনজারিং এন্ড লিভিং দ্য অ্যাবডোমেন, ডেভেলপমেন্টাল ফেইলিয়ার হতে পারে, জেনেটিক উইকনেস অফ কোলাজেন, শার্প প্লান্ট ট্রমা, এজিং প্রেগন্যান্সির জন্য হতে পারে, আর এক্সেসিভ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারেও হতে পারে। এবার আসে 10 নম্বর কোয়েশ্চেনে। 10 নম্বর কোয়েশ্চেনে বলেছে কি, রিগার্ডিং স্টোমা। স্টোমা কিন্তু খুব কমনলি করা হয়ে থাকে, স্টোমা থেকে সার্জারিতে কোয়েশ্চেন আসতে পারে, আমাদের এই টপিকটা ভালো করে পড়ে রাখা উচিত। এবং স্টোমার মধ্যে আইলোস্টোমি, কোলোস্টোমি যে বক্সেস গুলো আছে আমরা অবশ্যই সেগুলো কভার করব, এবং এই কোয়েশ্চেনটা সেখান থেকেই না। এখানে কি বলেছে, অপশন এ তে আমরা চলেন দেখে নিই। এখানে বলেছে an ileostomy is generally fashioned to be flush with the skin whereas a colostomy is spouted. না, মিথ্যা কথা। আইলোস্টমি কি করে, আইলোস্টমিটা আসলে রেইজড করা হয়, কারণ আইলোস্টমিতে যে সিক্রেশন গুলো আসে সেটাতে হচ্ছে অ্যাসিডিক সিক্রেশন আসে অনেক সময়, বা বেসিক সিক্রেশন আসে। তো এগুলো কি করে, এগুলো হচ্ছে আমাদের যে আশপাশের স্কিনটা আসে সেটাকে এক্সকোরিয়েশন করে দিতে পারে, এই জন্য আইলোস্টমি সবসময় স্পাউটেড রাখা হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু কোলোস্টমিতে কি হয়, সেখানে অ্যাকচুয়ালি ফিকাল ম্যাটারটা আসে, সেজন্য এটাকে ফ্লাশ করা হয়, এটাকে স্পাউটেড রাখা হয় না। আচ্ছা, টেম্পোরারি অর ডিফাংশনিং স্টোমা আর ইউজুয়ালি ফ্যাশনড অ্যাজ লুপ স্টোমা, এটা ট্রু। Fluid and electrolyte problem are more likely to develop in patient with an ileostomy compared to those with colostomy, একদম ট্রু কথা এটা। And end colostomy is typically cited in the right iliac fossa, না, end colostomy হচ্ছে লেফট iliac fossa তে হয়, not right iliac fossa. Prolapse, retraction, ischemia and parastromal hernia are well recognized complication associated with stoma. হ্যাঁ, এটা ট্রু। এই যে দেখেন স্টোমার বক্সেস গুলো আমরা দেখবো যে স্টোমা কোলোস্টোমি আইলোস্টোমি হতে পারে, টেম্পোরারি অর ডিফাংশনিং স্টোমা গুলো আমরা কি করে দিই, লুপ করে দিই। আইলোস্টোমি কি হয়, স্পাউটেড হয়, আর কোলোস্টোমি কি হয়, ফ্লাশ হয়। আইলোস্টোমি সাধারণত লিকুইড আসে, আর এই যে লিকুইড আসে, হ্যাঁ, এই লিকুইড গুলো তো ইলেকট্রোলাইট রিচ হতে পারে, হ্যাঁ, এবং এটার সাথে বিভিন্ন ধরনের বললাম যে অ্যাসিডিক ওর বেসিক সাবস্টেন্স থাকে যেটা স্কিন ইরিটেশন, স্কিন এক্সকোরিয়েশনকে এক্সাজারেট করে, এই জন্যই কিন্তু স্পাউটেড রাখা হয় আইলোস্টোমিতে, যে আইলোস্টোমিকে। ধরেন আমরা সার্জিক্যাল প্রসিডিউরস যেগুলোই করা হয় হিউম্যান বডিতে, সেগুলো করা হয় এমনভাবেই যেটা বডির জন্য সুটেবল, এবং বিভিন্ন ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে সেগুলো কারেক্ট হয়ে আসে। এই যে আইলোস্টোমিটা স্পাউটেড করা হচ্ছে এটার কিন্তু কারণও সেটাই। এই যে দেখেন, অ্যান আইলোস্টোমি ইজ ইউজুয়ালি সাইটেড ইন দ্য রাইট ইলিয়াক ফসা, হ্যাঁ, এটা রাইট ইলিয়াক ফসাতে করা হয়। আর কোলোস্টোমি যেহেতু কোলনের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা এটা কি করে, লেফট ইলিয়াক ফসাতে করে।
আচ্ছা, এরপরে আসি যে স্টোমার এই কমপ্লিকেশনের বক্সটা দেখে নেব। দেখেন স্কিন ইরিটেশন, প্রোলাপস, রিট্রাকশন, ইসকেমিয়া, স্টেনোসিস, প্যারাস্টোমাল হার্নিয়া, ব্লিডিং, ফিস্টুলেশন এগুলা হয়ে থাকে। এরপরে আমাদের একটা সিনারিও আছে, লাস্ট লাইনটা পড়ি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লিকেশন অফ গলস্টোন। তাহলে গলস্টোনের কমপ্লিকেশন চেয়েছে, সেই সাথে একটা বিশাল সিনারিও দিয়ে রেখেছে। এখানে কিন্তু আমরা যদি একটু চালাকি করি, আমাদের ফুল সিনারিও না দেখলেও চলে, তাও আমরা টু বি সেফ এক নজর দেখে নিই কি বলেছে। 45-year-old ওবেস উইমেন এসেছে ইমার্জেন্সিতে, রাইট আপার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে, রিসেন্ট অনসেট জন্ডিস নিয়ে, হাই ক্যালোরি সে ডায়েট খায়, একটা আল্ট্রাসাউন্ড করে এবং ব্লাড টেস্ট করে দেখা গেছে যে মাল্টিপল স্টোন আছে গল ব্লাডারে এন্ড ইনফ্লেমড গল ব্লাডার আছে। তাহলে আমার কাছে জানতে চেয়েছি কোয়েশ্চেনে যে গল স্টোনের জন্য কি কি কমপ্লিকেশন হতে পারে। ইম্পায়ামা হতে পারে, ট্রু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও ডেভেলপ করতে পারে, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এটা করে না, মিউকোসিল হ্যাঁ করতে পারে। তাইলে ডি বাদে বাকিগুলা হবে কি ট্রু। এই যে দেখেন আমরা বক্সটা দেখে নিই, ইফেক্টস এন্ড কমপ্লিকেশনস অফ গলস্টোন। দেখেন বিলিয়ারি কোলিক হতে পারে, কারণ যেহেতু মানে স্টোন মানে যখনই কোথাও কোলিক পেইন বলবে সেটা কিন্তু স্টোনের জন্যই কিন্তু হয়ে থাকে। যেমন ধরেন বিলিয়ারি স্টোন, বিলিয়ারি কোলিক, রেনাল স্টোন, রেনাল কোলিক, ঠিক আছে। স্টোন যেখানে, কোলিক সেখানে, বা কোলিকি পেইন সেখানে হয়, কারণ সেখানে হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্টের জন্য স্প্যাজম হয়, এবং এটার জন্য মেইনলি কোলিকি পেইনটা তৈরি করে। যেহেতু কোনো লুমেনে একটা স্টোন যদি অবস্ট্রাক্টেড করে রাখে, সেক্ষেত্রে চেষ্টা করে বের করে দেওয়ার, কিন্তু যেহেতু হয় না, সেটা আলটিমেটলি পেইন তৈরি করে। হ্যাঁ, তো বিলিয়ারি কোলিক হবে, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস, এমপাইমা, মিউকোসিল, পারফোরেশন, বিলিয়ারি অবস্ট্রাকশন করতে পারে, অ্যাকিউট কোলাঞ্জাইটিস, অ্যাকিউট পেনক্রিয়াটাইটিস, আর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেটাকে কি বলে গলস্টোন আইলিয়াস করতে পারে। এরপরে রিস্ক ফ্যাক্টর দেখেন, রিস্ক ফ্যাক্টর গুলো অনেক সময় উত্তরে তো চাইতেই পারে, সেই সাথে কিন্তু আমাদের যে সিনারিও সেখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর গুলো উল্লেখ থাকতে পারে। যেমন এই মহিলার ক্ষেত্রে কিন্তু ওবেসিটি, হাই ক্যালোরি ডায়েট, এগুলো লিভার ডিজিজ এগুলো কিন্তু উল্লেখ ছিল। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা, ইন্ডিকেশন ফর পারফর্মিং স্প্লিনেক্টমি। হ্যাঁ, বোথ অ্যাক্সিডেন্টাল অ্যান্ড, এখন স্প্লেনেক্টমি তো আমরা নানা কারণে করে থাকি, তো এটার বক্স আছে, আমরা সেই বক্স থেকেই কোয়েশ্চেনটা করেছি। এখানে স্টেম কি কি আছে আমরা চলেন একটু দেখে নিই। স্টেম এতে বলেছে both accidental and operative trauma are recognized indication for this procedure. এটা ট্রু। It is indicated for hematological condition যেমন spherocytosis, purpura, hypersplenism। এটা মেকানিক্যাল ডিসকমফর্ট করে, প্লাস পাশাপাশি যখন ম্যাসিভ স্প্লেনোমেগালি হয়ে যায়, এনলার্জড হয়ে যায়, অনেক বেশি ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়ে, তখন আসলে স্প্লেনেক্টমি করে দেওয়া হয়। কারণ যেহেতু অনেক এনলার্জ, খুব সহজে স্প্লিন ট্রমা হতে পারে, হ্যাঁ, যেটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। এরপর ইট ইজ রুটিনলি পারফর্মড অ্যাজ আ প্রাইমারি থেরাপিউটিক ইন্টারভেনশন ফর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ফলস কথা এটা। ইন দ্য কনটেক্সট অফ অনকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইট মে বি পারফর্মড ফর ডায়াগনস্টিক or therapeutic purpose or as a part of en bloc resection. En bloc resection এ splenectomy করা হয়। It is indicated in cases of portal hypertension specifically for variceal surgery. হ্যাঁ, esophageal varices যখন থাকে বা গ্যাস্ট্রিক or gastroesophageal varices যখন হবে, তখন কিন্তু স্প্লেনোমেগালি হয়, সেক্ষেত্রে কিন্তু এটাকে স্প্লেনেক্টমি করে দেওয়া হয়। দেখেন ইন্ডিকেশন অফ স্প্লেনেক্টমি 66.2 নাম্বার বক্স, এখানে বলেছে যেমন ট্রমার জন্য করতে পারি, অনকোলজিক্যাল দেখেন পার্ট অফ এন ব্লকস রিসেকশনে রাখা হয়, ডায়াগনস্টিক থেরাপিউটিক করা হয়, হেমাটোলজিক্যালের মধ্যে স্পেরোসাইটোসিস, হাইপারস্প্লেনিজম আইটিপি, আর পোর্টাল হাইপারটেনশনে ভেরিসিয়াল সার্জারিতে করা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, regarding the typical age distribution of common childhood tumor indicate whether each of the following statement is true or false। মানে কোনগুলো আসলে আমাদের কমন চাইল্ডহুড টিউমার। Wilms tumor true, hepatoblastoma true, retinoblastoma true, osteogenic sarcoma true, হেপাটোকার্সিনোমা বা হেপাটোসেলুলার কার্সিনোমা যেটা আছে এটা অ্যাডাল্টদের হয়। এই বক্সটা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন দুই রকম ভাবে হতে পারে, যে কমন চাইল্ডহুড টিউমার কোনগুলো সেটাও আসতে পারে, আবার এই এজ গ্রুপ হিসেবেও দিতে পারে, 0 to 4 ইয়ার্স এ কোনটা কমন, 5 to 9 ইয়ার্স এ কোনটা কমন, 10 to 14 ইয়ার্স এ কোনটা কমন, এভাবেও কিন্তু আমাদের এই কোয়েশ্চেনগুলো দিয়ে দিতে পারে। আমরা এই বক্সটা সুন্দর করে পড়ে নিব। এই যে আমরা অনেক সময় এই যে অস্টিওজেনিক সার্কোমা এগুলা দেখলে মনে করি কি এগুলা নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু অস্টিওজেনিক সার্কোমা কিন্তু কমন চাইল্ডহুড টিউমারের মধ্যে পড়বে।
4 week old male এর পরের কোয়েশ্চেনে কি আছে? আচ্ছা, এটা একটা মানে সিনারিও ফলোইং দ্য স্টেটমেন্টস আর ট্রু। এখানে লাস্ট লাইন পড়ে আসলে আমরা বুঝতে পারছি না যে সিনারিওটা কি বলেছে। তো আমরা শুরু থেকে পড়বো যে 4 বছর বয়সে একটা মেল ইনফ্যান্ট আসলো পেডিয়াট্রিক ইমার্জেন্সিতে প্যারেন্টসের সাথে, যেখানে হচ্ছে প্রজেক্টাইল ফোর্সফুল ভমিটিং, খাওয়ার পরে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনে কি পাচ্ছে, ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস পাচ্ছে বাচ্চার অ্যাবডোমেনে, আর অলিভ শেপড মাস পাচ্ছে। হ্যাঁ, তাহলে এই পেশেন্টের কি আছে? ইনফ্যান্টাইল হাইপারট্রফিক হচ্ছে হচ্ছে এখানে সরি হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস হচ্ছে, সরি ফর দ্রুত আবার বলছি তাহলে যে এখানে পেশেন্টের কি হচ্ছে, আমাদের এই সিনারিওটা হচ্ছে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসে। ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, তারপরে হচ্ছে আপনার হার্শপ্রাং ডিজিজ, ভলভুলাস, এগুলা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। ইন্টুসাসেপশন, এগুলা থেকে কিন্তু ভালোই কোয়েশ্চেন আসে এবং এগুলা ক্লিনিক্যাল সেটিং এ অনেক বেশি ফ্রিকোয়েন্টলি কিন্তু আমরা হসপিটালগুলোতে পেয়ে থাকি। এখন আমরা কোয়েশ্চেনে ফিরে যাই। অপশন এতে ছিল কি, দ্য কন্ডিশন ইজ সিগনিফিকেন্টলি মোর কমন ইন ফিমেল ইনফ্যান্টস অ্যান্ড টিপিক্যালি প্রেজেন্টস লেটার ইন ইনফ্যান্সি অ্যারাউন্ড 6 months অফ এজ। আসলে এটা মেইলে বেশি কমন থাকে। Diagnosis of this condition can be confirmed by observing a test fit or by performing an ultrasound. হ্যাঁ, টেস্ট ফিট করা যায়। টেস্ট ফিট যখন করা হবে তখন আমরা দেখব ভিজিবল পেরিস্টালসিস যাচ্ছে কোত্থেকে, বডির লেফট থেকে রাইট সাইডে ভিজিবল পেরিস্টালসিস যাচ্ছে। The underlying cause of this condition is a recognized genetic mutation that prevents pylorus from relaxing. এটা false. It is mandatory to correct the infant's hypochloremic metabolic alkalosis prior to performing surgery. True. অবশ্যই মেটাবলিক যত অ্যাবনর্মালিটি থাকবে, হেমাটোলজিক্যাল অ্যাবনর্মালিটি যা থাকবে prior to surgery সবকিছু কারেকশন করে নিয়ে তারপরে সার্জারিগুলো করতে হবে। The standard surgical treatment is Ramsted's pyloromyotomy, which involves splitting the hypertrophic muscle while leaving underlying mucosa intact. এটা true. এটা আমাদের শিটেরই বক্স। কজ হচ্ছে আননোন, ফেলিয়ার অফ পাইলোরাস টু রিল্যাক্স লিডিং টু হাইপারট্রফি, ট্রু। আর হচ্ছে মোস্ট কমন দেখেন বয়েজে হয় 2 to 8 উইকসে হয়, মেইলে বেশি কমন কম্পেয়ার টু ফিমেল, 4 times বেশি হয় মেইলে ফিমেল থেকে। প্রজেক্টাইল ভমিটিং হয় আফটার এভরি ফিট। টেস্ট ফিট আর আল্ট্রাসাউন্ড হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করে। আর গ্যাস্ট্রিক পেরিস্টালসিস দেখা যায় আর একটা অলিভ ফিল করা যায় অন পালপেশন। এখানে যে দেখা যাচ্ছে একটা আমরা এখানে দেখেন যে এখানে স্টেনোসিস হয়ে আছে, হাইপারট্রফিক হয়ে পাইলোরাসের স্টেনোসিস হয়ে আছে, যার জন্য ফুড পাস করতে পারে না। সেই জন্য বাচ্চাকে যখনই কোনো কিছু খাওয়ানো হচ্ছে তখন হচ্ছে নন বিলিয়াস একটা ভমিটিং হচ্ছে পেশেন্টের। এবার আসে কোয়েশ্চেন নাম্বার 15-এ। এখানে হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ সার্কামসিশন বলছে। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে দুইটা, এপিসপিডিয়াস আর হাইপোস্পিডিয়াস, এই দুইটাই হচ্ছে মেইনলি কন্ট্রাইন্ডিকেশন। এছাড়া যদি কার্সিনোমা থাকে বা যদি ওখানে অ্যাক্টিভ কোনো ইনফেকশন বা আলসারেশন থাকে সেটা কন্ট্রাইন্ডিকেশন হতে পারে। কিন্তু সবসময় আমরা মনে রাখবো এপিসপিডিয়াস হাইপোস্পিডিয়াস কি কন্ট্রাইন্ডিকেশন, এপিসপিডিয়াস হাইপোস্পিডিয়াস কি কন্ট্রাইন্ডিকেশন অফ সার্কামসিশন। এরপরে আসি নেক্সট কোয়েশ্চেনে। Regarding the classification of congenital heart disease, indicate whether each of the following condition is classified as cyanotic heart disease. Cyanotic হচ্ছে phyllotetralogy, transposition of great vessels আর tricuspid atresia। তাহলে কি AC E true? এই যে অ্যানসার আমরা দেখতে পাচ্ছি AC আর E true। এটা আমাদের শীটে খুব সুন্দর করে দেওয়া আছে। সায়ানোটিক এন্ড অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, যে কোনো একটা দিক আমরা সুন্দর করে মনে রাখবো, তাহলে এই বক্স থেকে যে কোয়েশ্চেনই আসুক আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে অ্যানসার করে ফেলতে পারবো। কেমন? এরপরের কোয়েশ্চেনটা কি, রিগার্ডিং দ্য পসিবল কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইন্ডিকেট ওয়েদার ইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড আর রিকগনাইজড ইটিওলজিক্যাল ফ্যাক্টর। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কোনগুলো কজ হতে পারে? গলস্টোন অবশ্যই কজ হতে পারে, অ্যালকোহলিজম হতে পারে, পোস্ট এআরসিপি হতে পারে, ভাইরাল ইনফেকশন মাপস কক্সাকি ইনফেকশনের পরেও হতে পারে, মেটাবলিক অ্যাবনর্মালিটি সাচ অ্যাজ হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়ার সাথে আসলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কোনো রিলেশন নেই, হাইপারক্যালসিমিয়ার ক্ষেত্রে মে লিড টু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, এই যে দেখেন এখানে সামারি বক্স দেয়া আছে 68.5, আমাদের শীটে সুন্দর করে আছে জিনিসটা যে পসিবল কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি কি হতে পারে। গলস্টোন, অ্যালকোহলিজম,
পোস্ট এআরসিপি, অ্যাবডোমিনাল যদি কোনো ট্রমা হয়, অ্যাম্পুলারি টিউমার, ড্রাগস জিনিসটা আমরা একটু ভালো করে, যদিও এখানে স্টেমে দেয়া হয়নি, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসতে পারে যে which drugs are responsible for acute pancreatitis, corticosteroid, azathioprine, তারপর হচ্ছে ভ্যালপ্রোইক অ্যাসিড, থায়াজাইড, ইস্ট্রোজেন, এগুলো হচ্ছে রেসপন্সিবল। অ্যাসপারজিনেজ আমি সেরকম একটা কোনো কোথাও স্টেমে দেখিনি, তবে অ্যাজাথায়োপ্রিন, ভ্যালপ্রোইক অ্যাসিড, থায়াজাইড, ইস্ট্রোজেন এগুলো দিতে দেখেছি। হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার ক্যালসিমিয়া এগুলোর জন্য হতে পারে। আর এই যে ভাইরাল ইনফেকশন আছে, মামস, কক্সাকি, স্করপিয়ন বাইট, এগুলো লিড করতে পারে কিসে বলেন তো? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। এবার আসে 18 নম্বর কোয়েশ্চেনে। এখানে কি বলেছে? রিগার্ডিং দ্য কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস ইন্ডিকেট ওয়েদার অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। উপরের সিনারিওটা এক নজর দেখে ফেলি যে 2 উইক ধরে প্রোগ্রেসিভ ডিপেন্ডিং জন্ডিস, ডার্ক ইউরিন, পেল স্টুল, জেনারেলাইজ প্লুরাইটাস নিয়ে আসছে। অবশ্যই একদম টিপিক্যাল একটা সিনারিও অফ কি অবস্ট্রাকটিভ জন্ডিস। Following an initial clinical assessment and biochemical liver function test that confirm a conjugated hyperbilirubinemia, the surgical team begins evaluating extensive list of differential diagnosis. তাহলে কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস এটা জানতে চেয়েছে কোনটা ট্রু কোনটা ফল। Congenital cause of this condition include biliary atresia, true. Inflammatory cause include ascending cholangitis, এটাও true. Parasitic infection are strictly intestinal and do not cause biliary obstruction, false, একদম false. আপনারা Ascaris lumbricoides এর কথাই ধরেন, এর যে অ্যাডাল্ট ওয়ার্ম গুলো আছে, এই অ্যাডাল্ট ওয়ার্ম গুলো যদি আমাদের বডির প্যানক্রিয়াসে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তারপরে যদি কমন বাইল ডাক্টকে এটা অবস্ট্রাক্ট করে, সেখান থেকে কিন্তু এটা অবস্ট্রাকটিভ জন্ডিসও কিন্তু করতে পারে। ঠিক আছে? সো প্যারাসাইটিক ইনফেস্টেশন যে ইন্টেস্টাইনাল থেকে স্ট্রিক্টলি, এটা কিন্তু ট্রু না, এটা ফলস। হ্যাঁ, কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, হ্যাঁ এটাতে অবশ্যই অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। মেডিকেশন সাচ অ্যাজ কর্টিকোস্টেরয়েড এন্ড অ্যাজাথায়োপ্রিন, এগুলোর সাথে আসলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের রিলেশন আছে ঠিকই, কিন্তু আমাদের যে অবস্ট্রাকটিভ জন্ডিস সেটার সাথে কিন্তু এই ড্রাগগুলোর রিলেশন নাই। এই যে দেখেন, কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস অর সার্জিক্যাল জন্ডিস কি কি খুব সুন্দর করে এখানে বলা আছে। ড্রাগস দেখেন, এখানে বলা আছে থায়াজাইড এন্ড ফ্লুরোপ্রোমাজিন। এই দুইটা ড্রাগের কথাই আমরা মনে রাখবো, কম মনে রেখে বেশি বেশি পারবো। ঠিক আছে? ড্রাগস কি? থায়াজাইড আর ফ্লুরোপ্রোমাজিন, এগুলো আলটিমেটলি আমাদের লিড করবে কিসে? অবস্ট্রাকটিভ জন্ডিসে। পরের কোয়েশ্চেনে আসি। Regarding the clinical examination and standard checks of a hernia indicate whether of the each of the following statements are true. মানে আমরা যখন একটা পেশেন্টের হার্নিয়া এক্সামিনেশন করব, সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি কি দেখব? তাহলে অপশন দেখি। এতে কি বলেছে? অ্যাসেসিং ফর রিডিউসিবিলিটি, মানে রিডিউসিবল কিনা, হ্যাঁ এটা তো দেখি ট্রু। আ পজিটিভ কফ ইম্পালস ইজ ইউনিভার্সাল ফাইন্ডিং অফ অল হার্নিয়াস, না ফলস এটা। সবসময় কফ ইম্পালস পজিটিভ আমরা পাবো না। when examining a patient for groin hernia the scrotal contents should also be assessed, এটা true. uncomplicated hernia will typically yield a positive transillumination test, না transillumination test is associated with hydrocele. Transillumination test is associated with hydrocele or any cystic cavity on any cystic swelling, হ্যাঁ যেমন ধরেন সিস্টিক হাইগ্রোমা যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ পাবো। এছাড়া পজিটিভ পেয়ে থাকি কিসের ক্ষেত্রে? হাইড্রোসিলের ক্ষেত্রে, কিন্তু হার্নিয়াতে কখনোই আমরা এই পজিটিভ ট্রান্সইলুমিনেশন টেস্ট পাবো না, বিশেষ করে আনকমপ্লিকেটেড হার্নিয়াতে তো কখনোই না। ইতে কি বলেছে? দ্য প্রেজেন্স অফ সিগনিফিকেন্ট টেন্ডারনেস অফ ওভারলাইং স্কিন কালার চেঞ্জেস ওভার হার্নিয়া ইমপ্লাইজ হাই রিস্ক অফ স্ট্র্যাঙ্গুলেশন, এটা ট্রু। তাহলে সামারি পয়েন্ট 60.3 তে আমরা কি কি চেক করব দেখে নিই। রিডিউসিবিলিটি, কাফ ইম্পালস, টেন্ডারনেস, স্কিন কালার চেঞ্জ হচ্ছে কিনা, কোনো মাল্টিপল ডিফেক্ট আছে কিনা, প্রিভিয়াস রিপেয়ার হয়েছে কিনা, স্ক্রোটাল কন্টেন্ট গ্রোইন হার্নিয়াতে আছে কি নাই, আর কি কি প্যাথোলজি ওখানে অ্যাসোসিয়েটেড আছে দেখবো। আর ম্যানেজমেন্টের জন্য দেখেন, সব হার্নিয়া কিন্তু সার্জারি লাগে না। স্মল হার্নিয়া বেশি ডেঞ্জারাস লার্জ হার্নিয়া। কেন? স্মল হার্নিয়া বেশি স্ট্র্যাঙ্গুলেটেড হয়। কেন? স্মল হার্নিয়া স্ট্র্যাঙ্গুলেশন রেট বেশি। এরপরে কি? পেইন, টেন্ডারনেস এন্ড স্কিন কালার চেঞ্জেস ইমপ্লাই হাই রিস্ক অফ স্ট্র্যাঙ্গুলেশন। ফিমোরাল হার্নিয়া শুড অলওয়েজ বি রিপেয়ার্ড, কারণ ফিমোরাল হার্নিয়াতে স্ট্র্যাঙ্গুলেশনের চার্জ অনেক বেশি থাকে, এই জন্য ফিমোরাল হার্নিয়া সবসময় রিপেয়ার করতে হয়। আর যেহেতু স্টেমে ট্রান্সইলুমিনেশনের উল্লেখ ছিল, সেই জন্য আমি হাইড্রোসিল হার্নিয়া ডিফারেন্সটা দিয়েছি। এটা থেকেও কিন্তু হার্নিয়া ভার্সেস হাইড্রোসিল করেও কিন্তু আমাদের ট্রু ফলস স্টেম আসতে পারে। হ্যাঁ,
আমরা সুন্দর করে এই জিনিসগুলো আবার দেখে ফেলবো, শীটে দাগিয়ে নিব এবং এগুলোতে স্টার দিয়ে নিব, যাতে এই বক্সেসগুলো থেকে যদি কোয়েশ্চেন আসে আমরা ভুল না করি। লাস্ট কোয়েশ্চেন আমাদের এমসিকিউতে, সেটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম ইজ নিউরোএন্ডোক্রাইন টিউমার। হ্যাঁ, এটা ট্রু। মোস্ট কমনলি ফাউন্ড ইন স্টমাক এন্ড ট্রান্সভার্স কোলন। কার্সিনয়েড সিনড্রোম মোস্ট কমনলি আসলে স্টমাক ট্রান্সভার্স কোলনে পাওয়া যায় না, এটা পাওয়া যায় হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্স, আইলিয়াম এগুলোতে। Typically becomes clinically evident once the tumor has metastasized to the liver. True. These tumors are known to secrete vasoactive substance such as 5-hydroxytryptamine or serotonin. Etao true. Facial and upper chest flushing, diarrhea, bronchospasm are recognized classic clinical features of carcinoid syndrome. Etao true hobe. খুব সুন্দর করে আমাদের শীটে আমি দেখেছি যে কার্সিনয়েড সিনড্রোমের যে পার্টটুকু দেওয়া আছে খুব সুন্দর করে কনসাইজ করে দেওয়া আছে। পরীক্ষায় আসলে পারার জন্য এর থেকে বেশি প্রয়োজন নাই। শীটের এই অর্ধেক শীটটা পড়লেই মোটামুটি কার্সিনয়েড সিনড্রোম থেকে যা যা কোয়েশ্চেন আসতে পারে ইনশাআল্লাহ আপনি সব পারবেন। খুব কমনলি যেটা আসে যে মোস্ট কমন সাইট কোনটা, তাহলে আমরা একটু দেখে নিই। যদি এসবি আসতে পারে এখান থেকে, হ্যাঁ এসবি আসে যে মোস্ট কমন সাইট কোনটা। মোস্ট কমন সাইট বললেই হচ্ছে এটা অ্যাপেন্ডিক্স, আর কোথায় কোথায় হতে পারে, আইলিয়াম রেকটামে হতে পারে ইন ডিক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। আর সিমটম কি কি আছে এটা দেখবো। বর্বরি গ্যামিনিয়াও কিন্তু বলতে পারে। কার্সিনয়েড টিউমার কি কি প্রডিউস করে? সেরোটোনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালিক্রিন। সেরোটোনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন আর কি? ক্যালিক্রিন। চারটা হরমোন বা চারটা সাবস্টেন্স, সরি নট হরমোন, ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স প্রডিউস করে চারটা। সেগুলা কি? সেরোটোনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালিক্রিন। আর লিভারে মেটাস্টাসাইজ করলে এটা এভিডেন্ট হয়, এটা দিয়ে তখন দ্রুত আমরা ডায়াগনোস্ট করতে পারি। এরপরের পার্ট হচ্ছে আমাদের এসবিএ কোয়েশ্চেন গুলো। 10টা এসবিএ কোয়েশ্চেন আছে, আমরা চলেন সুন্দর করে প্রতিটা কোয়েশ্চেনের একটু অ্যানালাইসিস দেখে ফেলবো। 1 নম্বর কোয়েশ্চেনে ছিল যে based on clinical anatomy of the umbilicus which of the following developmental anomalies is the most likely cause of urinary fistula। তাহলে একটা মা তার 2 সপ্তাহ বয়সী বাচ্চাকে নিয়ে পেডিয়াট্রিক ক্লিনিকে এসেছে যে একটা ক্লিয়ার ফ্লুইড বেবির আম্বিলিকাস থেকে বা বেলি বাটন থেকে আসছে এবং ফ্লুইডটা হচ্ছে ইউরিন। তাহলে এখানে কি হয়েছে? এখানে পারসিস্টেন্স অফ ইউরাকাস। ঠিক আছে, ইউরাকাস পারসিস্ট করলে সেক্ষেত্রে এই ইউরিনারি ফিস্টুলা ডেভেলপ করে ফ্রম বেলি বাটন। এই যে দেখেন ক্লিনিক্যাল অ্যানাটমি, আমরা একটু এই বক্সটা দেখে ফেলবো যেখানে কি বলেছে যে রেমিনেন্টস অফ ভিটুলো-ইন্টেস্টিনাল ডাক্ট মে ফর্ম আ টিউমার ইন দ্য আম্বিলিকাস করতে পারে। আর এই যে প্যাটেন্ট ভিটুলো-ইন্টেস্টিনাল ডাক্ট রেজাল্ট ইন ফিকাল ফিস্টুলা এট আম্বিলিকাস। তাইলে যদি বলতো যে ফিকাল ফিস্টুলা হচ্ছে, তাইলে ভিটুলো-ইন্টেস্টিনাল ডাক্টটা ইনট্যাক্ট থাকলে হতো। প্রক্সিমাল পার্ট যদি ইনট্যাক্ট থাকে ভিটুলো-ইন্টেস্টাইনাল ডাক্টের, তাহলে সেটা মেকেস ডায়াবেটিকুলাম পড়ে। মিডল পার্ট যদি থাকে তাহলে এন্টেরোসিল করবে। আর ইউরাকাস যেটা আমাদের কোয়েশ্চেনে আছে সেটা করে ইউরিনারি ফিস্টুলা ওপেনিং করে অ্যাট আম্বিলিকাস। তাহলে আমরা কি মনে রাখবো? ভিটুলো-ইন্টেস্টাইনাল ডাক্ট যদি প্যাটার্ন থাকে তাহলে ফিটাল ফিস্টুলা, প্রক্সিমাল পার্ট অফ ভিটুলো-ইন্টেস্টাইনাল ডাক্ট যদি ইনট্যাক্ট থাকে তাহলে মেকেস ডায়াবেটিকুলাম, আর মিডল পার্ট অফ দ্য ভিটুলো-ইন্টেস্টাইনাল ডাক্ট যদি পারসিস্টেন্ট থাকে তাহলে এন্টেরোসিল। ইউরাকাস যদি থাকে তাহলে কি হবে? ইউরিনারি ফিস্টুলা ওপেনিং অ্যাট দ্য অ্যাম্বিলিকাস। ছোট ছোট করে চাইলে কিন্তু আমরা শীটের পাশে লিখে নিতে পারি, কারণ লিখে নিলে এই জিনিসগুলোতে চোখ পড়ে এবং আমরা বেটার এই জিনিসগুলোকে মনে রাখতে পারি। এখানে আর কি ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে যখন একটা ফিস্টুলা হয় তখন আসলে কিভাবে এই রেমিনেন্ট পার্টগুলো যখন পারসিস্টেন্টলি থেকে যাচ্ছে তখন এগুলো কিভাবে ফিস্টুলা ডেভেলপ করছে সেটা দেখা যাচ্ছে। এই যে যেমন ধরেন এই যে ইউরাকাস, এটা যদি রেমিনেন্টটা থেকে যায় এবং আম্বিলিকাস দিয়ে বের হয়ে আসে, স্বাভাবিকভাবে এখান থেকে ইউরিন বের হয়ে আসবে। তো এইভাবেই আসলে কনজেনিটাল অ্যানোমালি গুলো হয়ে থাকে। আপনাদের কিন্তু এই মানে ডাক্ট রেমিনেন্ট ভিটুলো-ইন্টেস্টাইনাল ডাক্ট হোক বা ইউরাকাস হোক, যেগুলো আম্বিলিকাসে ওপেন করে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। এরপরে আসি which is the aডাইনামিক কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ হচ্ছে কিন্তু ডাইনামিক আর অ্যাডাইনামিক। অ্যাডাইনামিক কজ কি? অপশন ডি, প্যারালাইটিক আইলিয়াস। আমরা এই বক্সটা দেখে নিব। আমার আসলে এতগুলো ডাইনামিক কজ মনে রাখতে খুব কষ্ট হতো, তো আমি এই ধরনের পড়াশোনা করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করি?
দেখি কি কোনটার অপশন কম। দেখা যাচ্ছে যে একটা ছক দেয়া, এক পাশে 12টা আর একটা অপশন আছে 3টা। আমি ওই 3টা আগে খুব ভালো করে মনে রাখবো। সেম ওয়েতে আপনারা এখানে করবেন যে অ্যাডাইনামিকটা দেখেন 2টা, প্যারালাইটিক আইলিয়াস আর সিউডো অবস্ট্রাকশন। তাইলে 2টা হচ্ছে অ্যাডাইনামিক কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। কি কি? প্যারালাইটিক আইলিয়াস, সিউডো অবস্ট্রাকশন। কি কি? প্যারালাইটিক আইলিয়াস, সিউডো অবস্ট্রাকশন। এই দুটো কি? অ্যাডাইনামিক কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই দুইটা মনে রাখবো, বাকি যা আছে সব হচ্ছে ডাইনামিক। এগুলো মনে রাখতে পারবে, তারপরে কোনটা ইন্ট্রালুমিনাল, কোনটা ইন্ট্রামুরাল, কোনটা এক্সট্রামুরাল, এগুলোও আমরা মনে রাখবো। 3 নম্বর কোয়েশ্চেনে আসি। 3 নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে যে 28 বছরের একটা মেল পেশেন্ট আসছে গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লিনিকে, কমপ্লেন করছে ফ্রিকোয়েন্ট ডায়রিয়া আর অ্যাবডোমিনাল ডিসকমফর্টের। কোলোনোস্কোপি করা হয়েছে, কন্টিনিউয়াস কনফ্লুয়েন্ট ইনফ্লামেশন দেখা গেছে রেকটামে and extend proximally into the left colon. There is no evidence of skip lesion, stricture, fistula formation and perianal examination is completely normal. হ্যাঁ, আর বায়োপসি নেওয়ার পরে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কি দেখাচ্ছে? ইনফ্লামেশন ইজ রেস্ট্রিক্টেড টু দ্য মিউকোসা এন্ড সাবমিউকোসা লেয়ার। তাহলে বেসড অন দিস ডিস্টিংগুইশিং ম্যাক্রোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক ফিচার, লাইকলি ডায়াগনোসিস কি? আলসারেটিভ কোলাইটিস। কেন? এই যে এই জিনিস না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এই দুটো ছক না পড়ে পরীক্ষার হলে কখনোই যাওয়া যাবে না, মাস্ট পড়তে হবে। আমি জানি লেকচারেও আপনাদের অবশ্যই বলা হয়েছে যে এই দুটো ছক পড়তেই হবে এবং পড়তেই হবে। আমি আবারও বলছি, এই দুটো ছক না পড়ে পরীক্ষার হলে কোনো ক্রমেই যাওয়া যাবে না। ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এভরি আদার ইয়ার যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামে কোয়েশ্চেন এসে থাকে। এই যে দেখেন আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড হচ্ছে ক্রনস ডিজিজ, আপনারা ডিফারেন্সটা একদম ছোটস্থ রাখবেন। দেখেন ডিস্ট্রিবিউশন কোলন রেকটামে, আর ক্রনস হচ্ছে এনিওয়্যার ইন দ্য জিআই ট্র্যাক্টে হতে পারে। রেকটাম আলসারেটিভে অলওয়েজ ইনভলভ থাকে, আর ক্রনস ডিজিজ সাধারণত স্পেয়ার করে। পেরিয়ানাল ডিজিজ বলেন, ফিস্টুলা, স্ট্রিকচার সব কিছু হচ্ছে কমন ইন কেস অফ ক্রনস ডিজিজ। মাইক্রোস্কোপিক ফিচার্সে ফুল থিকনেস ইনভলভ করে হচ্ছে ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজ হচ্ছে বেশি পচা, হ্যাঁ, সবকিছুই তার বেশি বেশি, সে সব জায়গাও জুড়ে থাকবে। সে পেরিয়ানাল ডিজিজ বলেন, ফিস্টুলা বলেন, স্ট্রিকচার, গ্রানুলোমা, ফিশার সব সে নিজে নিজে খুব মজা করে করবে। লেয়ার্সও ইনভলভ করবে সব। একটা জিনিস খালি মনে রাখবেন, ক্রিপ্ট অ্যাবসেস। হ্যাঁ, ক্রিপ্ট অ্যাবসেস জিনিসটা কিসে থাকে? ক্রিপ্ট অ্যাবসেস জিনিসটা থাকে হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে। আমরা আরেকটা যে বক্স আছে আমাদের ডিফারেন্সেস বিটুইন আলসারেটিভ কোলাইটিস এন্ড ক্রনস ডিজিজ, এটা একটু সুন্দর করে দেখবো। যে এই জায়গাগুলো হাইলাইট করেছি সেগুলো বলতে পারেন যে এই কোয়েশ্চেন বা এই টপিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন আলসারেটিভ কোলাইটিস কোলনকে ইনভলভ করে সবচেয়ে বেশি, এছাড়া এটা রেকটামকে ইনভলভ করতেও পারে নাও পারে। আর ক্রনস ডিজিজ এনি পার্ট ইনভলভ করে জিআই ট্র্যাক্টের, বাট বেশি করে স্মল অ্যান্ড লার্জ বাওয়েলকে। আলসারেটিভ কোলাইটিস হচ্ছে মিউকোসাল আর ক্রনস হচ্ছে ফুল থিকনেস। স্কিপ লেশন যে জিনিসটা আছে, স্কিপ লেশন অ্যাসোসিয়েটেড উইথ কি? ক্রনস ডিজিজ। স্কিপ লেশন কিসের সাথে অ্যাসোসিয়েটেড আপু ভাইয়ারা? ক্রনস ডিজিজ। স্কিপ লেশন কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ক্রনস ডিজিজ। আর ক্রিপ্ট অ্যাবসেস যদি বলা থাকে আলসারেটিভ কোলাইটিস, তাইলে কি? স্কিপ লেশন বললে ক্রনস, ক্রিপ্ট অ্যাবসেস যদি বলে আলসারেটিভ কোলাইটিস। তারপরে কি? ক্রনস ডিজিজ মোর কমনলি কজ স্ট্রিকচার অ্যান্ড ফিস্টুলেশন। গ্রানুলোমা মে বি ফাউন্ড ইন ক্রনস ডিজিজ, পেরিনিয়াল ডিজিজ ফাউন্ড ইন ক্রনস ডিজিজ। যত কিছু খারাপ আছে এই বিশ্বে এবং যত যা বেশি ইনভলভমেন্ট আছে সবই ক্রনস ডিজিজ। শুধু মনে রাখবেন ক্রিপ্ট অ্যাবসেস যদি বলে সেটা হবে আলসারেটিভ কোলাইটিস। আশা করি আমরা এখন খুব সহজে এই ছকগুলো এবং বক্সটা মনে রাখতে পারবো। এরপরে কোয়েশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য কমনেস্ট সাইট ফর দ্য ডিজিজ? তাহলে আমরা দেখে ফেলি কোয়েশ্চেনে কি ছিল। যে 50-year-old ম্যান আসছে প্রেজেন্ট করতে, ক্রনিক ওয়াটারি ডায়রিয়া, ইন্টারমিটেন্ট wheezing, and episode where his face and upper chest suddenly turned red and feel hot. Upon physical examination, the physician hears a heart murmur consistent with tricuspid regurgitation and notes loud bowel sound, যেটাকে কি বলছে? বর্বরিগামি। হ্যাঁ, an abdominal CT scan reveals a primary neuroendocrine tumor in the ileum with multiple metastatic lesions in the liver. সবচেয়ে কমনেস্ট সাইট কি? আগে বলেন এটা কিসের সিনারিও? এটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমের সিনারিও। আর কমনেস্ট সাইট অ্যাপেন্ডিক্স।
এই বক্সটা আমি একটু আগেও আপনাদেরকে দেখিয়েছি সেম ক্লাসে। কার্সিনয়েড সিনড্রোম জিনিসটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে যে কোনো টাইমে। আপনারা এই টপিকটা সুন্দর করে গুছায় ফেলবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার কি কি ভ্যাসেক্টিভ সাবস্টেন্স আসে সেটা নিয়ে যদি দেয়, বা ডায়াগনোজ দ্য কেস যদি দেয়, বা কমনেস্ট সাইটও যদি দেয়, বা ট্রু ফলস যদি দেয়, সবই পারবেন ইনশাল্লাহ। এরপর আসি ফিফথ কোয়েশ্চেনে। অ্যান আল্ট্রাসাউন্ড লেটার কনফার্মস দ্যাট neck of the hernial sac lies medial to the inferior epigastric artery and enters through the inguinal triangle of the Hasselbeck। তাহলে বুঝতে পারছি এটা একটা হার্নিয়ার সিনারিও। লাস্ট লাইন পড়ে, যেটা লাস্ট লাইনের আগের লাইন পড়ে বুঝলাম যে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির মিডিয়ালি। খুব সহজে মনে রাখার একটা উপায় কিন্তু ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির মিডিয়ালি না ল্যাটারালি, যে ডাইরেক্ট না ইনডাইরেক্ট হার্নিয়া জানার একটা উপায়। যেহেতু বলছে মিডিয়াল টু ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হবে। দেখেন অপশন বি। যদি বলতো ল্যাটারাল টু দ্য ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, তখন আমরা ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার কথা ভাবতাম। আর এখানে দেখেন ডিপ রিং অক্লুশন টেস্টের কথা বলেছে। সোয়েলিং স্টিল অ্যাপিয়ার করে when the patient is asked to cough, rendering the text is negative. Swelling still appears when the patient is asked to cough, এটা দেখলাম। আর হচ্ছে লাই ডাউন করলেও এই পেশেন্টটা এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যায়। এগুলো সবই ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার ফিচার। ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার এই অংশটা আমি নিয়েছি আমাদের শীট থেকে। শীটে খুব সুন্দর করে বলা আছে যে এটা ইনগুইনাল ট্রায়াঙ্গেল অফ দ্য হ্যাসেলব্যাক দিয়ে এন্ট্রি করে, মিডিয়াল থাকে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, বায়োল্যাটারাল হয়ে থাকে, ওল্ড এজে হয়, স্ট্রেট ফরওয়ার্ড এটা ডিরেক্টেড থাকে, অ্যাকওয়ার্ড হতে পারে উইকনেস অফ কনজয়েন্ট টেন্ডনের জন্য, স্পন্টেনিয়াস রিডাকশন হয়, আর ডিপ রিং অক্লুশন টেস্ট ইজ নেগেটিভ। এই যে ফিগারটা আছে এখানে আর কি কোথায় কি কি হার্নিয়া হয় একটু শর্টে জাস্ট চোখের দেখা দেখে নিয়ে যাতে বোঝা যায়। দেখেন ফিমোরাল ক্যানেলে ফিমোরাল হার্নিয়া হয়, ডিরেক্ট ইনগুইনালটা বডির মিডিয়ালি হবে, আর ইনডিরেক্টটা হবে হচ্ছে একটু ল্যাটারালি। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া হবে আপার অ্যাবডোমেনে মিড লাইনে, ইনসিশনাল হার্নিয়া হবে কোনো সার্জিক্যাল সাইট যদি থাকে, আর আম্বিলিকাল হার্নিয়া হবে নেভালে। এবার আসি 6 নম্বর কোয়েশ্চেনে। Given the patient demographics radiological finding, which of the following is the most likely diagnosis? তাহলে সিনারিওটা পড়ে ফেলি। 75 বছরের একটা মহিলা আসছে কি নিয়ে? রাইট আপার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, রাইট আপার কোয়াড্রেন্ট, তাহলে তো বোঝাই যাচ্ছে যে গল ব্লাডারের কিছু একটা। অ্যান্ড মাইল্ড জন্ডিস বলেছে। সিমটম সাজেস্টেড বিনাইন biliary disease like gallstones. During her evaluation, an abdominal ultrasound reveals an extensively calcified gallbladder wall, clinically referred as porcelain gallbladder. Porcelain gallbladder যখন আসে তখন চোখ বন্ধ করে gallbladder কার্সিনোমা হবে। হ্যাঁ, তাহলে অপশন সি হবে ট্রু। এই যে দেখেন এটা আমাদের শীটেরই বক্স, এখানে লেখা আছে যে এজ 70 to 80 years, highly associated with porcelain gallbladder, CA 19/9 হাই হবে, এটা একটা অ্যাডেনোকার্সিনোমা, আর gallbladder polyp more than 10 mm is considered as pre-malignant। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বেইলি ল্যাবের বক্সটা আছে যে প্রগনোসিস ইজ ভেরি পুয়ার। হ্যাঁ, কারণ গলব্লাডার কার্সিনোমা যদি ডায়াগনোজড হয় সাধারণত মানে অ্যাপ্রক্সিমেটলি তার হাতে 6 মান্থ মতো টাইম থাকে, তার বেশি আসলে এনারা কেউই সার্ভাইভ করতে পারে না। পরের কোয়েশ্চেন। A 35-year-old man recovering in the surgical high dependency unit, মানে HDU তে আছে পেশেন্ট, ইমার্জেন্সি স্প্লেনেক্টমি করার পরে ডিউ টু সেভিয়ার অ্যাক্সিডেন্টাল ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা। As a part of his comprehensive post-operative care and long-term follow-up plan, the surgical team reviews the potential immediate and late complication associated with removal of his spleen. তাহলে কোন ভ্যাকসিনটা দেয়া হয় না পোস্ট স্প্লেনেক্টমিতে? দেয়া হয় না হচ্ছে মেনিনজিওকক্কাস। এই যে বক্সটা আছে এই বক্সের এই 4টা নাম বাদে অন্য যে কোনো কিছু দেখবেন সেটাই হচ্ছে দেয়া হয় না। এরপর আসে 8 নাম্বার কোয়েশ্চেন। এখানে লাইকলি ডায়াগনোসিস চেয়েছে যে 3 বছর বয়সী একটা নিওনেট যে হচ্ছে ফিজিক্যাল ফিচার সাজেস্টিভ অফ ডাউন সিনড্রোম, ইভ্যালুয়েটেড ইন NICU ইউনিট ফর প্রোগ্রেসিভ অ্যাবডোমিনাল ডিস্টেনশন অ্যান্ড bilious ভমিটিং। নার্সিং স্টাফ আরও রিপোর্ট করছে যে মিকোনিয়াম পাস করেনি আফটার বার্থ। ডায়াগনস্টিক ইমেজিং রিভিল করে ট্রানজিশন জোন যেখানে ডায়াডিলেটেড প্রক্সিমাল কোলোনিক সেগমেন্ট আছে আর ন্যারোড ডিস্টাল সেগমেন্ট আছে। রেকটাল বায়োপসি পারফর্ম করা হয়েছে, তাহলে এখানে ইন্ট্রামুরাল গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্ট। এটা কি হার্শপ্রাং ডিজিজ। হার্শপ্রাং ডিজিজের আরেকটা নাম কিন্তু অ্যাগ্যাংলিওনিওসিস, মানে গ্যাংলিয়ন অ্যাবসেন্ট। এই যে দেখেন ইন্ট্রামুরাল গ্যাংলিওসিস বা অ্যাগ্যাংলিওনোসিস, তারপরে হাইপারট্রফিক
নার্ভস ইন দ্য ডিস্টাল এন্ড অফ দ্য বাওয়েলে থাকে, রেকটাম, সিগময়েড কোলন সবচেয়ে বেশি ইনভলভ হয় এই ক্ষেত্রে, আর ট্রানজিশন জোন এক্সিস্ট করে বিটুইন ডাইলেটেড অ্যান্ড প্রক্সিমাল সেগমেন্ট। ক্লিনিক্যাল ফিচার্স কিন্তু একদম টিপিক্যাল, ডিলেড মিকোনিয়াম প্যাসেজ হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, বিলিয়াস ভমিটিং হবে, এছাড়া কনস্টিপেশন, এন্টেরোকোলাইটিস নিয়েও পেশেন্ট আসতে পারে। এরপর আসি 9 নম্বর কোয়েশ্চেনে, যে according to the classification of vomiting in infancy, which of the following condition is characteristically a cause of non-bilious vomiting? এখানে আর কি 4 week old মেলের একটা সিনারিও দেওয়া হয়েছে, যে হচ্ছে ফোর্সফুল ভমিটিং আফটার ফিড নিয়ে আসে। নন ভিরাস ভমিটিং এর চাইল্ডহুডে যদি বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কজ হচ্ছে ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এই বক্সটা পড়া মোর দ্যান এনাফ। আমরা আগে নন ভিলিয়াস ভমিটিং এর কজগুলো পড়বো, তারপরে বায়োস্টেইনগুলো পড়বো। নন ভিলিয়াস ভমিটিং এর 3টা কজ মেইনলি দেখবো, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স আর ফিডিং ডিফিকাল্টিস। লাস্ট কোয়েশ্চেনে এসেছি আমরা, যে আর 65 ইয়ার ওল্ড ম্যান রিকভার করছে সার্জিক্যাল ওয়ার্ডে following abdominal perineal resection for a lower third rectal carcinoma. As per this procedure, a permanent end stoma was fashioned to divert his bowel contents. Regarding the stoma, which of the following statement is false? আচ্ছা, এটা end colostomy is usually sited in the left iliac fossa. True. A stoma is typically fashioned to be flush with the skin. Stoma, হ্যাঁ, এটা কোলোস্টমি অবশ্যই স্কিনের সাথে ফ্লাশ থাকবে। পেশেন্ট উইথ এ কোলোস্টমি হাইলি প্রোন টু ডেভেলপিং সেভিয়ার ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট প্রবলেম না, আইলিওস্টমির প্রবলেম এটা, নট কোলোস্টমি। Effluent produced by this stoma is usually solid. True. A colostomy can be created as either a temporary or a permanent measure. True. কোলোস্টমি পার্মানেন্টও হতে পারে, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে প্রাইমারিলি করা হয়েছে, পরে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিসও করা হয়ে যেতে পারে। তাহলে সি হচ্ছে এখানে ফলস, বাকিগুলো হচ্ছে ট্রু। স্টমার জন্য আমরা হচ্ছে কোলোস্টমির এগুলো একটু খুব ভালো করে পড়ে ফেলবো, যে টেম্পোরারি পার্মানেন্ট হতে পারে, লেফট আইলিয়াক ফসাতে থাকে, এটা ফ্লাশড থাকে, ইফ্লুয়েন্ট হচ্ছে সলিড। এখানে ফ্লুইড ইলেকট্রোলাইট প্রবলেম তেমন একটা হয় না। ফ্লুইড ইলেকট্রোলাইট প্রবলেম সবসময় অ্যাসোসিয়েটেড কিসের সাথে? আইলিওস্টমির সাথে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটা করার জন্য। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সমস্যাগুলো সুন্দরভাবে আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, আমরা রেসিডেন্সি বা নন রেসিডেন্সির জন্য যখন প্রিপারেশন নিব, আমাদের প্রথম কাজ হবে শীটটা সুন্দর করে গুছিয়ে পড়ানোর পরে লেকচার ফলো করে আমরা কোয়েশ্চেন ব্যাংক খুলবো, কোয়েশ্চেনগুলো দেখবো যে আগের বছরে কি কি এসেছে, ফলসগুলো কেন ফলস সেটাও দেখবো। যে এক্সামটাই দিই আমরা দেখে নিব যে ফলসগুলো আসলে কেন ফলস হলো, এর ট্রু কি হতো, এবং এগুলো আমরা শিটে বা যেই স্টাডি ম্যাট বা আমার যদি পার্সোনাল কোনো নোট থাকে বা যেটাই হোক, আমরা সুন্দর করে ছোট ছোট করে অ্যাড করে নিব, যাতে আমরা যখন রিভাইজ করি বা টপিকটা যখন আবার পড়তে ফিরবো, তখন যেন এটা আমাদের চোখে পড়ে যে এই জিনিসগুলো আমরা ভুল করি। ভুল থেকে আমাদের শিখতে হবে, যাতে ভুলগুলো আমরা আর না করে ফেলি সামনে। আশা করি এই টেকনিক্সগুলো আমরা যদি ফলো করি, আমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবো। আমরা সবাই সুন্দরভাবে রেসিডেন্সি নন রেসিডেন্সি পরীক্ষাগুলো পাস করতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।